সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? একটা লম্বা গ্যাপের পরে আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি। আমাদের পুরানো যে কেস সিরিজ ছিল, এই কেস সিরিজের আরেকটা চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারটার আমরা নামকরণ দিয়েছি এসপেক্ট মোড। ওকে। কারণ এই সেশনে আসলে আমরা একটা কেস ডিসকাশনের চাইতে আমরা একটা পেশেন্টের আলটিমেট ফেইটটা কি হলো, এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করাটা আজকের সেশনের মুখ্য উদ্দেশ্য। সাথে আমরা ক্লিনিক্যালি কিছু ওরিয়েন্টেশন বা ক্লিনিক্যালি কিছু আলোচনা, যেগুলো আমরা অনেকেই জানি, সেটা আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। ওকে। তাহলে শুরুতে আমি একটা টপিক নিয়ে একটু আলোচনা করি। দ্য সিক্রেট অফ হ্যাপিনেস ইজ লো এক্সপেকটেশন। আমরা অনেক সময় কিন্তু এক্সপেকটেশন অনেক কম রাখতে চাই, কারণ এক্সপেকটেশন কম যত থাকবে, তত রিয়ালিটির যে আমরা সম্মুখীন হব, সেই রিয়ালিটিতে কিন্তু আমাদের আঘাতটা কম পাবো। ওকে। সো অনেক সময় দেখা যায় কি যে লো এক্সপেকটেশন খুবই মানে একটা কমন ফেনোমেনন বা কমন একটা ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ড থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, কারণ এটা একটা গুড ওল্ড প্রভাব। ঠিক আছে, এই প্রভাবটা অনেক পুরানো, কিন্তু এটা সবসময় সত্য না। ওকে। তাহলে আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে যে দিস ইজ এ গুড ওল্ড প্রভাব বাট নট ট্রু অলওয়েজ। সো বেশি দেরি না করে আমাদের একটু আলোচনায় যাই, যে আমাদের আজকের নতুন কেস, দ্যাট ইজ দ্য এসপেক্ট মোড। ওকে। তাহলে প্রথমে এখানে আমরা একটা 14 বছরের বাচ্চা পেয়েছিলাম, এটা প্রায় 1 বছর আগে। এই বাচ্চাটা আমাদের কাছে এসেছিল। প্রথমবার আসলে আমাদের কাছে আসেনি, অন্য একটা ওয়ার্ডে ভর্তি হয়েছিল উইথ দ্য কমপ্লেন্টস অফ ফিভার। ফিভারের সাথে একটা হাইগ্রেড ফিভারের মোটামুটি একটা হিস্ট্রি ছিল, সাথে একটা কনভালশনের একটা হিস্ট্রি ছিল, এবং অ্যালং সাইড পেশেন্টের একটা নেক রিজিডিটি ছিল। সো উই আর গেটিং এ ফিভার, কনভালশন অ্যান্ড নেক রিজিডিটি। এই তিনটা ফিচার থাকলে আমাদের ডায়াগনোসিস আসলে খুবই সীমাবদ্ধ। আমরা তখন হচ্ছে পেশেন্টের দেখলাম যে কাগজের মধ্যে লেখা আছে দ্য কার্নিক সাইন ওয়াজ পজিটিভ, ক্র্যানিয়াল নার্ভে কোনো অ্যাবনর্মালিটি তারা পাননি, তাদের ওখানে ফান্ডোস্কোপি করেছিল এমন কোনো এভিডেন্স আমরা দেখতে পাইনি, প্লান্টার ওয়াজ বাইল্যাটারাল এক্সটেনসর। ওকে। তাহলে এরকম একটা টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে যখন আসে, খুবই আমরা বেসিক ক্লিনিক্যালি জানি ইট মাইট বি এ কেস অফ মেনিনজাইটিস। আর যেহেতু কনভালশন আছে, ইট মাইট বি এ কেস অফ মেনিনগো এনসেফালাইটিস। ওকে। তো এই হিস্ট্রিটার মধ্যে ফিভারের কমপ্লেনটা খুবই গুরুত্বপূর্ণ। তখন যখন পেশেন্ট আমাদের কাছে, ওই সময় কাগজগুলো আমরা দেখলাম, তখন দেখি যে ফিভারের কমপ্লেনটা প্রায় মনে হয় 14-15 দিন ধরে ছিল। ওকে। এরপরে যে ইউনিটে ভর্তি ছিল, তারা প্রথম একটা সিএসএফ করায়। সিএসএফ এ টিপিক্যাল একদম টিউবারকুলার মেনিনজাইটিস এর মতো, মানে সেল কাউন্ট মোটামুটি প্রায় 20-25-এর মতো ছিল, যার মধ্যে লিম্ফোসাইটিক প্রিডমিনেন্ট, এবং এর মধ্যে পার্টিকুলারলি দেখা যায় একটু প্রোটিনটা অনেক বেশি ছিল, গ্লুকোজটা একটু কম ছিল। তাই লিম্ফোসাইটিক প্রিডমিনেন্ট, প্রোটিন বেশি, গ্লুকোজ কম, টিবির পক্ষে একটা ভালো পসিবিলিটি হতে পারে। সিবিসি দেখলাম ইএসআরটা একটু রেজড আছে। সেকেন্ড থিং, যে এই কন্ডিশন গুলোতে একটা এক্স রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্স রে হয়তো প্রাইমারি কোনো টিবির ফোকাই আছে কিনা, বাট আনফর্চুনেটলি এক্স রে ওয়াজ ওকে। ওকে। তখন একটা দেখলাম যে তারা এমআরআইও করিয়েছিল রিপোর্টের মধ্যে। এমআরআই এর মধ্যে দেখলাম যে দেয়ার ইজ হাইড্রোক্যাফালাস। হাইড্রোক্যাফালাস থাকলেও এমআরআই এর মধ্যে কোনো টিউবারকুলার লেশন, ইভেন মেনিনজিয়াল কোনো এনহ্যান্সমেন্ট ছিল না। ঠিক আছে। যখন এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে রোগী আসলো, আমরা প্রথমে এবং সাথে দেখলাম যে একটা জিন এক্সপার্ট করা আছে সিএসএফ এর মধ্যে। সিএসএফ এর জিন এক্সপার্টে কিন্তু লো টাইটারে এই এমটিবিটা পজিটিভ বা ডিটেক্টেড। তখন লো টাইটার ডিটেক্টেড হলে অবশ্যই এটা আমাদের ডায়াগনোসিস নিয়ে কোনো রকম ডাউট নাই যে ইট ইস এ কেস অফ টিউবারকুলার মেনিনজাইটিস। ওকে। বা সিএনএস টিউবারকুলোসিস, যদি আমি একটু ব্রড হেডিং এ বলি। তারপর আমরা এই এই সিচুয়েশনে তখন কিন্তু পেশেন্টকে একটা অ্যান্টিটিবি ড্রাগ শুরু করে দেওয়া হলো। এবং অ্যান্টিটিবি ড্রাগ শুরু করে দেওয়া হলেও আনফর্চুনেটলি ওই ইউনিট থেকে যখন ডিসচার্জ দেওয়া হয়, তখন স্টেরয়েডটা অ্যাড করা হয়। যখন একটা পেশেন্ট সিএনএস টিউবারকুলোসিস থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন পেশেন্টকে ডেক্সামেথাসোন দেওয়া। সো যাই হোক, আনফর্চুনেটলি ট্রিটমেন্টের ডিসচার্জ পেপারের মধ্যে স্টেরয়েডটা মিস হয়ে গেছে। ওকে। এরপরে পেশেন্টটা যখন ছুটি দিল, ছুটি দেওয়ার 5 থেকে 7 দিনের মাথায় প্রথমবার আমাদের কাছে আসলো উইথ ভেরি হাই গ্রেড ফিভার, অল্টারেশন অফ সেন্সোরিয়াম ছিল, পেশেন্ট একদম কনফিউশনাল স্টেট আমি দেখতে পাচ্ছি আমরা, এবং জিসিএস ওয়াজ ফলিং, জিসিএস কমে গেছে। ওকে। তখন আমাদের কাছে পেশেন্টটা অ্যাডমিট হলো। আমরা দেখলাম পেশেন্টের হাইগ্রেড ফিভার, কনফিউশনাল স্টেট, এবং জিসিএস ওয়াজ ফলিং অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। তো এই সময়ের মধ্যে যখনই এরকম একটা পেশেন্ট আমরা পাই, দেখি একটা বাচ্চা মেয়ে, এবং সাথে তার মায়ের চেহারাটা আমাদের কাছে, মায়ের চেহারাটা চোখের মধ্যে ভেসে ওঠে। আমরা মায়ের কথা শুনে আমরা যেটা বুঝি যে শি ওয়াজ দ্য সিঙ্গেল চাইল্ড অফ হার প্যারেন্টস। ওকে। তো তাদের মধ্যে পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েটিং,
তখন আমাদের কাছে মনে হলো এই বাচ্চাটা যদি কোনো কারণে ইন্তেকাল করে তখন ফ্যামিলির উপর কি একটা ইম্প্যাক্ট ফেলবে। এটা আমাদের অনেকের মধ্যেই এই ফিলিংসটা কিন্তু কাজ করতো। ওকে, কারণ একটা বাচ্চা একটা বাবা মার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে একটা কি বড় একটা সম্পদ। তখন আমাদের কাছে কিন্তু এই ফিলিংসটা মানে ফ্রিকুয়েন্ট বেসিসে উই টু থিঙ্ক অফ দ্যাট। ঠিক আছে, তো যাই হোক আমরা আবার ফিরে আসি। তখন আমরা ফান্ডোস্কোপি করলাম, ফান্ডোস্কোপি করে দেখলাম যে কোনো প্যাপিলোইডিমা খুঁজে পেলাম না। কিন্তু প্যাপিলোইডিমা খুঁজে পেলাম, কিন্তু কোনো করয়েড টিউবারকুল খুঁজে পেলাম না। যখন একটা পেশেন্টের সিএনএস টিউবারকুলোসিস থাকে তাদের কিন্তু করয়েড টিউবারকুল পাওয়ার চান্সেস অনেক বেশি। তখন আমরা কি করলাম, আগে থেকেই ফুল টিবি, অ্যান্টি টিবি, সাথে স্টেরয়েড ফুল ডোজে রানিং। ওকে, এবং সাথে আমরা পেশেন্টের একটা জিনিস দেখতে পেলাম যে তার চোখটা কোন একটা দিকে ডেভিয়েটেড হয়ে আছে। ওকে, তাহলে রুগীটা আমাদের কাছে আসলো আরো ডিটোরিয়েশন নিয়ে। আমরা দেখছি যে রুগীর ফান্ডাসে বাইল্যাটারাল প্যাপিলোইডিমা, এবং এই পেশেন্টের চোখটা কোন একটা দিকে তাকিয়ে আছে। দিস ইজ কল কনজুগেট গেজ পলসি। ওকে, কনজুগেট গেজ পলসির সাথে পেশেন্টের আমরা দেখলাম যেদিকে চোখটা তাকিয়ে আছে অপোজিট সাইডের লিম্বে কিছু উইকনেস আছে। ওকে, একটা কথা মনে রাখবেন, যদি পেশেন্টের ফ্রন্টাল লোবে কোনো লেশন হয় তাহলে চোখটা ইউজুয়ালি যেদিকের ফ্রন্টাল লোবে লেশন সেদিকে তাকিয়ে থাকে, এবং অপোজিট সাইডের লোয়ার লিম্বে উইকনেস পাওয়া যায়। এটা কিন্তু একটা লোকালাইজিং সাইন। ওকে, তাহলে আমরা যখন দেখলাম কনজুগেট গেজ পলিসি কোনো একটা দিকে এবং সাথে তার লেগ উইকনেস আছে অপোজিট টু দ্য সাইডে, তখন আমরা সাসপেক্ট করলাম পেশেন্টের ফ্রন্টাল লোবে লেশন হতে পারে। কিন্তু প্রিভিয়াস এমআরআই কিন্তু নর্মাল ছিল। এই জিনিসটা সাসপেক্ট করে আমরা নতুন করে আরেক দফা এমআরআই করলাম। ওকে, বাট পেশেন্টের কন্ডিশন কিন্তু ইমপ্রুভিং না, এই কথাটা আমি একটু আপনাদের কাছে আরেকবার অ্যাড করতে চাচ্ছি। ওকে, তো যখন আমরা এমআরআই করলাম তখন দেখলাম এর আগে তার কোনো লেশন ছিল না, এখন কিছু ফ্রন্টাল লোবে, ব্যাসাল গ্যাংলিয়াতে ছোট ছোট টিবারকুলোমার মতো লেশন, এবং সাথে হাইড্রোকেফালাস আছে। তো আমরা যখন প্রথমবার হাইড্রোকেফালাস ছিল পেশেন্ট ইমপ্রুভমেন্ট করছিল না, সেকেন্ড যখন আমাদের কাছে সে ভর্তি হলো তখন থেকে আমরা নিউরোসার্জারিতে কল দিচ্ছিলাম, বাট নিউরোসার্জারি ওয়াজ নট রেসপন্সিভ। তো যখন আমরা, তারা চাচ্ছিল কোনো লেশন আছে কিনা, যখনই আমরা টিউবারকুলার লেশন পেলাম সাথে হাইড্রোকেফালাস, তারপর নিউরোসার্জারিতে আরেকবার আমরা পার্সোনালি আমাদের লেভেলে ইন্টার্ন সহ বা আমাদের সিনিয়ররা সহ ইভেন আমাদের প্রফেসররা সহ তাদের সাথে একটা কনসাল্ট করা হলো, এবং তারা এই পেশেন্টটা দেখে পেশেন্টের কন্ডিশন স্টেবল হওয়ার পরে ভিপিশন করে দিতে রাজি হলো। ওকে, বাট দ্য ইন্টারেস্টিং ইস্যু ওয়াজ যে পেশেন্টের জিসিএস কিন্তু আমরা সর্বোচ্চ মেজার নেওয়ার পরেও ইনস্পাইট অফ ম্যানেজমেন্ট তারপর দেখি জিসিএস ওয়াজ নট ইমপ্রুভিং। ওকে, সো আমরা এরপরে পেশেন্টকে নিউরোসার্জারিতে পাঠানো হলো ভিবি শান্ট করার জন্য। তারপর পেশেন্টকে যাই হোক ইন দ্য মিন টাইম পেশেন্টের আরেকবার একটা ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটা রিজলভ করলো, এবং আমরা নিউরোসার্জারি তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর নিউরোসার্জারি তাদেরকে সেন্ড করলাম এবং তারা অ্যাকসেপ্ট করলো ফর দ্য ভিপি শান্ট। এবং যাই হোক ভিপি শান্টটা আলটিমেটলি এনশিওর করা হলো। ওকে, ভিভিশনটা আলটিমেটলি দ্যাট ওয়াজ এনশিওর। ভিভিশন এনশিওর করার পরে পেশেন্টের যেটা কন্ডিশন হলো যে ইনিশিয়াল লেভেলে পেশেন্টের ওয়াজ নট দ্যাট মাচ রেসপন্সিভ, বাট আপ টু দ্য টাইম বিং কিছু সময় যাওয়ার পরে পেশেন্টের কিছুটা জিসিএস ইমপ্রুভমেন্ট হলো এবং পেশেন্টটা কিছুটা স্ট্যাবল হলো। যখনই পেশেন্টটা স্ট্যাবল হলো তখন আমরা কিন্তু ওখান থেকে আলটিমেটলি কিছু ওষুধ দিয়ে মানে এন্টিটিবি ড্রাগ স্টেরয়েড গুলো মডিফাইড ডোজে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। বাট এই রুগী যেহেতু আমাদের সবার ফোন নাম্বার রুগীর কাছে ছিল, নেক্সট টাইম আবার এসে ভর্তি হলো উইথ সাম ইরেগুলার জার্কি মুভমেন্ট। মনে রাখবেন পেশেন্টের কিন্তু ব্যাজাল গ্যাংলিয়াতে লেশন ছিল। তো যখনই আমরা এটা দেখলাম তখন দেখলাম যে তার তো ব্যাজাল গ্যাংলিয়াতে কিছু টিউবারকুল আছে, সো কোরিওফর্ম মুভমেন্ট কুড বি এক্সপ্লেইনড বাই দ্যাট। তখন আমরা কয়েকজন নিউরোলজিস্ট সাথে মানে একটা নিয়ে একটু কনসাল্ট করলাম যে পেশেন্টের প্রগনোসিস কেমন হতে পারে। অল নিউরোলজিস্ট ইনক্লুডিং দ্য ম্যাক্সিমাম সাম ব্রিলিয়ান্ট নিউরোলজিস্ট তারা আমাদেরকে এটার অপিনিয়ন দিল যে এটা আলটিমেটলি পেশেন্টের তেমন একটা ফেট বা প্রগনোসিস হয়তো ভালো হবে না। ওকে, কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ দ্যাট ইজ অলরেডি হ্যাপেন, পেশেন্ট হয়তো সার্ভাইভ করে যাবে বাট হয়তো ফুল রিকভারি ডেভেলপ মানে ইমপ্রুভ করবে না। তারপর আমরা যে মানে উইথ আওয়ার লাস্ট লাইন অফ ডিফেন্স পেশেন্টকে একটু কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইনক্লুডিং যে আমরা কোরিওফর্ম মুভমেন্টের সময় টেট্রাবেনাজিন দিই, এটা দিয়ে আমরা আলটিমেটলি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে অ্যান্টিটিবি ড্রাগ আর টেট্রাবেনাজিন এই সকল মিক্সচার গুলো কমপ্লিটলি চলার পরে পেশেন্টের কন্ডিশন কিছুটা ইমপ্রুভমেন্ট হলো আপন 1 to 2 months। তখন পেশেন্টটা একটু জিসিএস দেখা যায় 13-14, তাকায় বাট ঠিক মতো কথা বলে না। বাসায় মাঝে মাঝে আমাদেরকে ভিডিও পাঠাতো এবং 2-3 বার ফলো আপ আমাদের দেখাই গেছিল, বাট পেশেন্ট ঠিক মতো হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিয়ে আসতো, বাট প্রপারলি কথা যে বলতে পারছে নট লাইকলি। ওকে, এবং তারপরও আমাদের কাছে
অলমোস্ট দ্য পেশেন্ট স্টেড ফর অলমোস্ট 2 to 2.5 months to অলমোস্ট 3 months আমাদের ওখানে ভর্তি ছিল। তো এই যে একটা লম্বা সময় একটা পেশেন্ট এখানে যে ভর্তি থাকে, আমাদের কাছে তখন এইটাই সবচাইতে বড়, মানে সবচেয়ে বড় যেটা আমাদের কাছে ইমপ্রুভিং পয়েন্ট মনে হতো, যে পেশেন্টটা হয়তো ইনশাল্লাহ বেঁচে যাবে। দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট মোটিভেশন অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম ফর আস। ওকে, পেশেন্ট ওয়াজ স্টেবল বাট ওয়াজ নট ওয়েল ওরিয়েন্টেড। এরপরে তারপর আমরা তাকে ডিসচার্জ, ফাইনাল একটা ডিসচার্জ দিয়ে কাউন্সিলিং করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে পাঠিয়ে দিয়ে রেগুলার বেসিসে সে যোগাযোগ করতো, ফলো আপ করতো মাঝে মাঝে। এই যোগাযোগ এবং ফলো আপের ব্যত্যয় হলো লাস্ট 4 to 5 মান্থসে। 4 to 5 মান্থসে পেশেন্টের সাথে আমাদের কোনো রকম যোগাযোগ ছিল না। অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম উই ট্রাই টু কন্ট্যাক্ট উইথ আর প্যারেন্টস, বাট ইন স্পাইট অফ দ্যাট সে কোনো রকম তাদের সাথে যোগাযোগও ছিল না। এরপরে জাস্ট কয়েক মাস আগে সে পেশেন্টের লোকজন যোগাযোগ করলো, যোগাযোগ করে বললো পেশেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি অল রাইট রাইট নাও, বাট একটা কমপ্লেনই তার এর মাঝখানে আছে, গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হয়ে এখন সে হাঁটতে পারে, স্কুলে যেতে পারে, কিছু কথা বলতে পারে, বাট গ্র্যাজুয়ালির মধ্যে তার একটু স্লাইট ব্লাডিং অফ ভিশন ছিল। অ্যান্টিটিবি ড্রাগ 12 মাসের আমরা থেরাপি দিয়েছিলাম, তারপর ওখানে লোকালি যে উপজেলায় ছিল সেখানে আরো 2 মাস এক্সট্রা তারা কন্টিনিউ করেছে। এরপর তার একটু ব্লাডি ভিশনের মতো ছিল। তারপর পেশেন্টকে আমরা আবার ডাকলাম, দেখে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে আমরা দেখলাম যে তার একটু মানে অপটিক ডিসটা স্লাইটলি পেল, টিপিক্যাল যে অ্যাট্রফির মতো তা না। তখন আমাদের কাছে একটা সন্দেহ হলো যে এটা পসিবিলিটি একটু আইসোনিয়া যায় কিনা। ওকে, যে আমরা তখন একটু ইয়েদের কাছে পাঠালাম, অপথ্যালমোলজির কাছে পাঠালাম, দে ট্রাই টু সে দ্যাট এটা হচ্ছে আইসোনিয়া জাইটের জন্য। তখন যাই হোক পেশেন্ট এমনি অ্যান্টিটিবি ড্রাগ ওয়াজ স্টপড, বাট স্টপ করার পরে তারা হয়তো আইসোনিয়ার জন্য কিছুটা অ্যাঙ্গেলে ব্লাডিং অফ ভিশনটা এখনো আছে। তো তাকে একটু এটার জন্য প্রপার অপথ্যালমোলজিক্যাল ট্রিটমেন্টটা কন্টিনিউ করার পরে দ্য রেস্ট ইজ দ্যাট পেশেন্ট ইজ কোয়াইট অল রাইট রাইট নাও। ওকে, এবং সলিউশনের আরেকটা ইন্টারেস্টিং কথা আমি যেটা আমরা পরবর্তীকালে জানতে পারলাম, যে এই যে সময়ের মধ্যে এই বিগত 5-6 মাসের মধ্যে তারা একটা ছোট ভাই হয়েছে, এবং দ্য কনসার্ন দ্যাট ইউ ইউজ টু হ্যাভ, যে একটা সিঙ্গেল চাইল্ড হিসেবে তার বাবা মার যে চেহারাটা দেখলে আমাদের মাঝে মাঝে যে কষ্টটা হতো যে মেয়েটা এরকম একটা অবস্থার মধ্যে আদৌ সার্ভাইভ করবে কিনা, বা দ্য ইস্যু ইজ দ্যাট মেয়ে আল্লাহর মধ্যে পুরোপুরি অলরাইট আছে, এবং ইনক্লুডিং দ্যাট তার একটা ছোট ভাইও হয়ে গেছে। সো সামটাইমস আমাদের মেডিকেল সায়েন্সটা, চিকিৎসা ব্যবস্থাটা একটা খুবই একটা ফ্রাস্ট্রেটিং আমার কাছে মনে হয়, যে অনেকগুলো পেশেন্ট উই হ্যাভ এ অপরচুনিটি টু এ লট অফ থিং বাট আমরা করতে পারি না। ওকে, বাট দ্য ইস্যু ইজ দ্যাট সামটাইমস ইভেন খুবই হার্ড কন্ডিশন থেকেও একটা চমৎকার সলিউশন অ্যারেস্ট করতে পারে। দ্যাট ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড দিস ইজ হিজ ফাদার। সো থ্যাংক ইউ সো মাচ।